বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নিবেন সবাই। আজ আমি আরেকটি ইজিপি টেন্ডারিং প্রিপারেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইজিপিতে পিজি 3 টেন্ডার প্রিপারেশন কিভাবে করতে হয় দেখাতে চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে ইজিপিতে পিজি 3 তে কিভাবে টেন্ডার প্রিপারেশন করতে হয় পুরো প্রক্রিয়াটি আপনারা দেখতে পারবেন। যারাও যদি কোনো পরামর্শ থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পরামর্শ আমার ভবিষ্যৎ পথ চলাকে আরো সুন্দর এবং সাবলীল করতে সহায়ক হবে। আর যদি আপনাদের এই ভিডিওটি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটি অন করে রাখবেন। পরবর্তীতে কোনো ভিডিও দিলে যেন আপনারা তার নোটিশ পেয়ে যান। আমার এই চ্যানেলটি মূলত একটি আবৃত্তির চ্যানেল। আমি আমার প্রফেশনাল কাজের জন্য এই টেন্ডারিং প্রক্রিয়ার সাথে জড়িত থাকার কারণে আমি আমার কাজের জন্য যেটুকু শিখেছি সেটুকু শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি, যদি আপনাদের কোনো উপকার হয়। যেহেতু এই সিস্টেমটা বাংলাদেশে নতুন এবং চলতি অর্থবছর থেকেই, অর্থাৎ 25-26 অর্থবছর থেকেই শতভাগ সরকারি কেনাকাটা, অর্থাৎ পাবলিক ফান্ড মানি ব্যবহার করে যত কেনাকাটা হবে সব ইজিপি টেন্ডারিং এর মাধ্যমে করতে হবে, সরকারের নির্দেশনা আছে। সেজন্য সবাই চেষ্টা করছে ইজিপিতে টেন্ডারিং করার জন্য, কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে সেভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি। বিদায় আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটি দিচ্ছি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং যদি আপনারা কবিতা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন। তো ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাচ্ছি। তো বলে রাখি, আমি আগেই এপিপি তে আমার প্যাকেজ অনুমোদন করা আছে এবং টেন্ডার অলরেডি আমার প্রিপারেশনটা তৈরি করা আছে। সেই টেন্ডারটা আমি আপনাদেরকে দেখাবো। আমি আগেই প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, সেটা এখন আপনাদেরকে আমি দেখাইতে চেষ্টা করব। এই পুরো প্রক্রিয়াটি ইতিমধ্যে আমার বেশ কয়েকটি ভিডিও আপলোড হয়েছে। আপনারা যারা ইজিপি টেন্ডারিং করে থাকেন বা শুরু করেছেন অথবা শুরু করবেন, এখনো করেন নাই, শুরু করবেন, তারা একদম শুরু থেকে কিভাবে এপিপি তৈরি করতে হয়, কিভাবে প্যাকেজ তৈরি করতে হয়, অনুমোদন প্রক্রিয়া এবং কিভাবে টেন্ডার রিং শুরু করতে হয়, নোটিশ করতে হয়, সবকিছু বিষয়ে আমার বেশ কয়েকটি ভিডিও আছে। আপনারা সেইগুলো দেখে নিতে পারেন। এই জন্য আমি পূর্বের যে কাজগুলো করেছি তার সবটুকুতে এখন আর যাচ্ছি না, তাহলে এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তাই আমি অনুমোদিত প্যাকেজে আমি ড্যাশবোর্ডে গিয়ে এই টেন্ডারের নোটিশটা আপনাদেরকে একটু দেখাইতে চেষ্টা করব। যদিও আমার এই নোটিশটা করা আছে আগেই, আহ, আপনারা আপনাদের মতো করে নোটিশ করে নেবেন। এবং যদি আপনারা এখন পর্যন্ত নোটিশ না করে থাকেন তাহলে আমার পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আপনারা নোটিশ কেমনে করতে হয় সেটা জেনে নিতে পারবেন। তারপর আমি সংক্ষেপে এখানে ব্রিফ করছি। দেখেন, প্রথমে আমাকে যে জিনিসটা করতে হবে, একটা ইনভাইটেশন রেফারেন্স নাম্বার দিতে হবে। এটা প্রত্যেকে তার প্রতিষ্ঠানের নিজস্ব একটা ইউনিক নাম্বার থাকে, সেই ইউনিক নাম্বার হিসেবে দিবেন। এখানে ইনভাইটেশন রেফারেন্স নাম্বার দিতে হবে। ইনভাইটেশন রেফারেন্স নাম্বার দেওয়ার পরে আমাকে কিছু ডেট দিতে হবে। টেন্ডার শিডিউল, পাবলিকেশন ডেট এন্ড টাইম, এন্ড টেন্ডার of the proposal document, last selling oblique downloading date and time। এখানে একটা কথা বলে রাখি, পিপিআর 2025-এর তফসিল 2 আপনারা দেখবেন 78(4) ধারা মোতাবেক কতদিন সময় দিতে হবে সেই কথাটা এখানে বলা আছে। যদি 1 কোটি টাকা পর্যন্ত প্রাক্কলিত মূল্য হয় তাহলে শিডিউল বিক্রয়ের জন্য মিনিমাম 10 দিন সময় দিতে হবে। 1 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত প্রাক্কলনের ক্ষেত্রে 14 দিন সময় দিতে হবে। 5 কোটি টাকার ঊর্ধ্বে 30 কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম 21 দিন সময় দিতে হবে এবং
30 কোটি টাকার ঊর্ধ্বে ক্রয়ের ক্ষেত্রে 28 দিন সময় দিতে হবে। এটা হচ্ছে এনটিসি, অর্থাৎ লোকাল কেনাকাটার সময়ে আহ, এই সময়টা আপনাদের দিতে হবে। তো আমার এখানেতে আর্থিক থ্রেশহোল্ড আছে, সেই অনুযায়ী আমি এখানে 21 দিন সময় দিলাম টেন্ডার প্রপোজাল ডকুমেন্টস লাস্ট সেলিং এর জন্য। তারপরে টেন্ডার প্রপোজাল মিটিং স্টার্ট এন্ড ডেট এন্ড টাইম, এবং টেন্ডার প্রপোজাল ইন্ড প্রপোজাল মিটিং ইন্ড ডেট এন্ড টাইম। এই সময়টা হবে আপনি যে সময়টা রাখবেন টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট সেলিং এর জন্য, যে কয়দিন সময় রাখবেন তার মিনিমাম 1/3 সময় থাকবে মিটিং এর জন্য। মিনিমাম 1/3 সময় আপনারা মিটিং, এখানে যদি 21 দিন হয় তাহলে আমাকে ন্যূনতম 7 দিন সময় দিতে হবে মিটিং এর জন্য। সেক্ষেত্রে আমরা সাধারণত যেদিন টেন্ডারটা পাবলিকেশন করি তার ওই দিনে ওই সময়ের পরবর্তী একটা সময় থেকে আমরা এই সময়টা কাউন্ট করা শুরু করি। তারপর টেন্ডার প্রপোজাল ক্লোজিং ডেট এন্ড টাইম, যেদিন আপনার টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট লাস্ট সেলিং ডেট থাকবে তার ইমিডিয়েটলি পরবর্তী কর্মদিবসে আপনার টেন্ডার প্রপোজাল ক্লোজিং হইতে হবে। এখানে মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে, ছুটির দিনের গ্যাপ থাকে, তাহলে আপনাকে সেটা হিসাব করে দিতে হবে যেন লাস্ট সেলিং ডেটটা ছুটির দিনের পূর্ববর্তী দিন না হয়, সেইভাবে হিসাব করে আপনার সময়টা দিতে হবে। আর টেন্ডার লাস্ট ডেট এন্ড টাইম ফর টেন্ডার প্রপোজাল ওপেনিংটা হলো আপনার যে সময়টা ক্লোজিং আমি দেব সেটা অটোমেটিকলি সেম সময়টা টেন্ডারটা ওপেনিং এর জন্য এটা সিস্টেম জেনারেটেড টাইম এন্ড ডেট হয়ে যাবে। তারপর টেন্ডার লাস্ট ডেট এন্ড টাইম ফর টেন্ডার অবলিক প্রপোজাল সিকিউরিটি সাবমিশন। সিকিউরিটি সাবমিশনের বিষয়টা হলো আপনার যেদিন টেন্ডারটা দাখিল করবে, সাবমিট করবে, তার আগের সময় দিতে হবে। অর্থাৎ আমি যদি 12টায় টেন্ডার ক্লোজিং দেই তাহলে আমি 11টা 12টার আগের যে কোনো সময় পর্যন্ত সিকিউরিটি সাবমিশনের জন্য টাইম রাখতে পারি। এলিজিবিলিটি অফ টেন্ডারার, আমি বলেছি সে বাংলাদেশি টেন্ডারার হইতে হবে। এই ফার্মসটা বা এই প্রতিষ্ঠানটা কোনো ডেবার্ট হইতে পারবে না। আমাদের প্রতিষ্ঠান বিপিপিএস, সিপিটিও বা গভর্নমেন্ট অন্য কোনো অর্গানাইজেশন কর্তৃক ডেবার্ট হইতে পারবে না। তারপরে দ্য মিনিমাম ইয়ার্স অফ একটা জেনারেল এক্সপিরিয়েন্স এবং স্পেসিফিক এক্সপিরিয়েন্স এটা থাকবে, কত থাকবে আমি সেটাও এই নোটিশে বলে দিলাম। তারপর মিনিমাম স্পেসিফিক এক্সপিরিয়েন্স কতদিন থাকবে সেটাও আমি এই নোটিশে বলে দিয়েছি। যদিও পরবর্তীতে টিডিএস এবং পিসিসি তে এই বিষয়গুলি আসবে, কিন্তু আমি এইখানেও বলে দিয়েছি, নোটিশেই বলে দিয়েছি। তারপর মিনিমাম অ্যামাউন্ট অফ ফিনান্সিয়াল রিসোর্স বা লিকুইড অ্যাসেট, এই বিষয়টাও আমি বলে দিয়েছি, এটা তার এলিজিবিলিটি। The tender must process up-to-date trade license, income tax, VAT registration, VAT payment certificate, NID or tenderer, এই বিষয়গুলো টেন্ডারের থাকতে হবে। আদার রিকোয়ার্ড এলিজিবিলিটি and condition are provided in TDS and PCC। অর্থাৎ আমি তাকে একটা ধারণা দিয়ে দিয়েছি টেন্ডারকে, যিনি টেন্ডারে অংশগ্রহণ করবেন তার কি কি যোগ্যতা থাকতে হবে, এটা আমি নোটিশেই বলে দিয়েছি। তারপরে ওই আমি যে গুডস প্রকিউর করবো সেই গুডস এর একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিব। তারপরে হলো এটা টেন্ডার প্রপোজাল ডকুমেন্টের প্রাইস কত হবে, এটা এস্টিমেট অনুযায়ী আমি যখন প্যাকেজ তৈরি করলাম তো প্যাকেজের যে এস্টিমেট ছিল সেই এস্টিমেট অনুযায়ী সিস্টেম জেনারেটেড হয়ে যাবে। এরপরে এখানে যে ডাটাগুলি আছে সেগুলো আপনাকে দিতে হবে। আইডেন্টিফিকেশন অফ লট, তারপর লোকেশন, আপনি আপনার প্রতিষ্ঠানের লোকেশন দিবেন। টেন্ডার প্রপোজাল সিকিউরিটি হিসাব করে দিতে হবে। পিপিআর 2025 অনুযায়ী এটা আপ টু 3%। তারপরে টেন্টেটিভ স্টার্ট ডেট, টেন্টেটিভ কমপ্লিশন ডেট, এগুলি দিয়ে আমি টেন্ডারটা সাবমিট করে দিব। তারপরে আসি, এটা হলো নোটিশ হয়ে যাওয়ার পরে আমাকে ইভালুয়েশন কমিটি গঠন করতে হবে। অর্থাৎ নোটিশ হয়ে যাবে, আমার আরো কিছু কাজ করতে হবে, যে কনফিগার করতে হবে ক্লারিফিকেশন অন টেন্ডার প্রপোজাল, এটা কনফিগার করতে হবে। আপনারা যদি নো দেন নো দিতে পারেন, অথবা ইয়েসও দিতে পারেন।
আমি এখানে এটাকে নো দিয়ে দিলাম। তারপরে ইভ্যালুয়েশন কমিটি গঠন করতে হবে। ইভ্যালুয়েশন কমিটি গঠন করার জন্য প্রত্যেকেরই তার প্রাতিষ্ঠানিক রুলস অনুযায়ী কমিটি গঠন করবেন। আমি ইতিমধ্যে এই কমিটি গঠন করে অনুমোদনকারী কর্তৃপক্ষ হোপের অনুমোদন পর্যন্ত নিয়ে রেখেছি, এবং এটা আমি অনুমতি পাইলে টেন্ডারটা আমরা পাবলিশিং এ যাব। আমি হোপের অনুমতি পত্র নিয়ে রেখেছি। আপনারা যদি ইভ্যালুয়েশন কমিটি কিভাবে গঠন করতে হয়, কিভাবে ওয়ার্ক ফ্লো করতে হয়, অনুমোদন করাইতে হয়, এই পুরো প্রসেসটা দেখতে পারবেন। আমার একাধিক ভিডিও আছে, ওই ভিডিওগুলো থেকে আপনারা দেখে নেবেন। আমি এই ভিডিওতে আর ওই অংশটুকু বিস্তারিত বর্ণনা করলাম না। এখন ডকুমেন্ট প্রিপারেশন, মূল কাজ যেটা ডকুমেন্ট প্রিপারেশন। আজকে আমার এই ভিডিওর করণের মূল উদ্দেশ্য হচ্ছে ডকুমেন্টটা কিভাবে আমরা প্রিপারেশন করব, সেটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। দেখেন এখানে সেকশন অনেক কিছু গাইডলাইন নোটস দেওয়া আছে। এই গাইডলাইন নোটস গুলি পড়লে আমরা আসলে পিপিআর সম্পর্কে এবং ইজিবির যে নিয়ম কানুন অনেকগুলো আমরা অনেক কিছু জানতে পারবো। আপনারা চেষ্টা করবেন সময় করে এই গাইডলাইন গুলো ডাউনলোড দিয়ে একটু স্টাডি করতে, তাহলে অনেক কিছুই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের যে কাজটা করতে হবে, টেন্ডার ডাটা শিট, অর্থাৎ এই টিডিএস টাকে আমাদের পুরোটাই কাস্টমাইজ করতে হবে। টিডিএস এর 5টা পার্ট: জেনারেল, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, ই টেন্ডার প্রিপারেশন, ই টেন্ডার ওপেনিং এন্ড ইভালুয়েশন, তারপরে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড। দেখেন এখানে প্রত্যেকটা সেকশনে আমাদের বেশ কিছু কাজ থাকে, সেই কাজগুলো করতে হবে। আমি যদি প্রথমেই যাই জেনারেলে, দেখেন এখানে প্রকিউরিং এন্টিটির নাম, ঠিকানা, আপনার টেন্ডার রেফারেন্স নাম্বার, তারপরে লট নাম্বার, কয়টি লট, প্যাকেজ নাম্বার, এই বিষয়গুলো এখানে দিতে হবে। তারপরে হলো সোর্স অফ পাবলিক ফান্ড, যদি ওন ফান্ড হয় ওন ফান্ড, অথবা কোনো ডেভেলপমেন্ট পার্টনার থাকলে সেগুলো এখানে দিতে হবে। এখানে লেখা আছে দি নেম অফ দ্য ডেভেলপমেন্ট পার্টনার, যদি কোনো ডেভেলপমেন্ট পার্টনার থাকে তাহলে সেটা এখানে দিতে হবে। তারপরে আমি গেলাম কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ায় যে জিনিসগুলি পাবো সেটা হচ্ছে টেন্ডারের, প্রথমে আমরা টেন্ডারের এক্সপিরিয়েন্স, জেনারেল এক্সপিরিয়েন্স, আপনি কতদিন জেনারেল এক্সপিরিয়েন্স চাইবেন সেটা এখানে লিখে দিবেন। তারপরে হচ্ছে স্পেসিফিক এক্সপিরিয়েন্স, স্পেসিফিকটা আপনারা এখানে লিখে দিবেন, স্পেসিফিক এক্সপিরিয়েন্সটা আপনারা কি চাচ্ছেন। এখানে একটা কথা বলে রাখি, কখনোই স্পেসিফিক এক্সপিরিয়েন্স জেনারেল এক্সপিরিয়েন্সের চেয়ে বেশি হতে পারে না, এই জিনিসটা মনে রাখতে হবে। হয়তো আপনি জেনারেল এক্সপিরিয়েন্স দিলেন 3 বছর, স্পেসিফিক এক্সপিরিয়েন্স চাইলেন 5 বছর, এটা কখনো হবে না। জেনারেল এক্সপিরিয়েন্স 5 বছর চাই, আমি স্পেসিফিক এক্সপিরিয়েন্স 3 বছর চাইতে পারি। সুতরাং স্পেসিফিক এক্সপিরিয়েন্সটা কখনো জেনারেল এক্সপিরিয়েন্সের চেয়ে বেশি হবে না। তারপরে মিনিমাম সাপ্লাই আর প্রোডাকশন ক্যাপাসিটি, এটা আপনার এখানে দিতে হবে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে হবে। তারপরে মিনিমাম অ্যামাউন্ট অফ ফিনান্সিয়াল রিসোর্সেস as liquid asset or working capital or credit line or specific credit commitment or any combination of them of the tenderers, এটা কত টাকা দিবেন সেটা আপনারা এখানে বলে দিবেন। এটা যখন আপনি কাজ করতে যাবেন তখন এখানে একটা গাইডলাইন পাবেন যে এস্টিমেটের কত থেকে কত পার্সেন্টের মধ্যে এই অ্যামাউন্টটা হইতে হবে, সেই হিসেবে একটা আপনি রাউন্ড ফিগার বসিয়ে দিবেন। ই টেন্ডার প্রিপারেশনে আমরা যে বিষয়গুলো দেখবো, যে লাস্ট ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট ইয়ার, আমরা সাধারণত লাস্ট ইয়ারটাই ক্লেম করি। তারপর এডিশনাল ডকুমেন্টস যদি কিছু লাগে সেটা আপনারা আপনাদের মতো করে চেয়ে নেবেন। কিন্তু টেন্ডার ওপেন হয়ে যাওয়ার পরে মূল্যায়নের সময় কোনো কিছু চাওয়া যাবে না, নতুন কোনো ডকুমেন্ট চাওয়া যাবে না। যা ডকুমেন্টস চাইতে হয় সব কিছু আপনাকে শিডিউলে বলে দিতে হবে যে কি কি ডকুমেন্টস টেন্ডারার সাবমিট করবে। কারণ টেন্ডারার সাবমিট আপনি শিডিউলে উল্লেখ না করলে, ওই ডকুমেন্ট যদি টেন্ডারার সাবমিট না করে পরবর্তী মূল্যায়নের সময় কাজে লাগলেও আমরা সেটা আর চেয়ে নিতে পারবো না।
যদিও মূল্যায়নে ব্যাখ্যা চাওয়ার সুযোগ আছে, সেটা হলো যে ডকুমেন্ট সাবমিট করেছেন সেইখানে যদি জানার কিছু থাকে তাহলে আমরা সেটা চেয়ে নিতে পারি, কিন্তু এক্সট্রা কিছু চাওয়া যাবে না। আপডেট ফিচার্স অফ দ্য সাপ্লায়ার এন্ড অর ম্যানুফ্যাকচারার, অডিটেড ফিনান্সিয়াল রিপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট লাইন, এইগুলি চেয়েছি। স্পেসিফিকেশন সাবমিশন এন্ড কমপ্লায়েন্স শিট, sealed and signed by the manufacturer or the bidder. Declaration listing the name of manufacturer, place of manufacture and testing, country of origin and port of shipment where applicable of the offered equipment public items. আরো যা চেয়েছে manufacturer's authorization of the offered major items like smart prepaid meter, সিঙ্গেল ফেস অ্যান্ড থ্রি ফেস ডিসিইউ, অর্থাৎ আমি যে পণ্য কেনার জন্য টেন্ডার আহ্বান করতে যাচ্ছি সেটা, অথরাইজেশন লেটার ফ্রম ডাটা নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার এট দেয়ার লেটার হেড প্যাড অ্যান্ড কনফার্মেশন, ওয়ারেন্টি সার্টিফিকেট ফ্রম টেন্ডারার, তারপরে টাইম শিডিউল, ম্যানুফ্যাকচারার্স প্রিন্টেড ক্যাটালগ ডিসক্রাইবিং specification and technical data of offered type equipment, outline and general arrangement drawing of the offered type equipment, detailed description and testing facilities and manufacturers plant including calibration certificates of testing equipment, manufacturers valid ISO 9001 certification from the manufacturers confirming that his offered item is unused, new and good condition and confirmed all features and accessories stated in technical specification. তারপরে চেয়েছে guaranteed technical particulars GTP shall be properly filled up in manufacturer's official pad with submission of related supporting documents and signed by the manufacturers and tenderers. তারপর কমপ্লিট টাইপ টেস্ট রিপোর্ট অফ অফার্ড, অর্থাৎ আমি এই বিবরণগুলি চেয়েছি যেহেতু আমার এই আইটেমটা একটা কমপ্লিকেটেড হাই টেকনিক্যাল আইটেম, সেই জন্য আমি অনেক কিছু ডকুমেন্ট চেয়েছি। আপনারা আপনাদের পণ্যের ধরন অনুযায়ী সেই ডকুমেন্টগুলি চেয়ে নিবেন। এখানে এডিশনাল ডকুমেন্ট যা যা লাগে আমাকে চেয়ে নিতে হবে। পরে ক্লেম করলে সেটা টেন্ডারার যদি সেটা কমপ্লাই না করে তখন তাকে আর দোষারোপ করা যাবে না। তারপরে রিকোয়ার্ড ইনফরমেশন রিগার্ডিং ক্লেমস আন্ডার লিটিগেশন শ্যাল বি কারেন্ট অর ডিউরিং দ্য লাস্ট, কত বছরের আপনি লিটিগেশন হিস্ট্রি নেবেন সেটা উল্লেখ করে দিতে হবে, লাস্ট 3 ইয়ার্স 5 ইয়ার্স 10 ইয়ার্স ইত্যাদি। তবে কখনোই জেনারেল এক্সপিরিয়েন্স যতদিন দিবে তার চেয়ে বেশি চাওয়া যাবে না। আমি 5 বছর জেনারেল এক্সপিরিয়েন্স ক্লেম করলাম কিন্তু তার কাছে 10 বছরের লিটিগেশন হিস্ট্রি চাইলাম, যে সে 5 বছর যাবত ব্যবসায়ী করে তাহলে 10 বছরের লিটিগেশন হিস্ট্রি হবে কোথা থেকে? এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই, যেন সেটা জেনারেল এক্সপিরিয়েন্সের যে সময়টা চাইবো তার চেয়ে বেশি না হয়। তারপরে ম্যানুফ্যাকচারার্স অথরাইজেশন, এটা যদি প্রয়োজন হয় তাহলে আমরা এখানে লিখে দিতে হবে, যদি প্রয়োজন না হয় তাহলে সেটা বলে দিতে হবে যে অথরাইজেশন প্রয়োজন নাই, নট নেসেসারি। আমি যদি আমার মতো করে এখানে চেয়েছি, আমি বলেছি যে অথরাইজেশন লেটার অবশ্যই লাগবে, তবে একাধিক ম্যানুফ্যাকচারারের অথরাইজেশন অ্যালাউয়েবল। যদি এরকম কেউ হয় তাহলে কেউ সাবমিট করে তাহলে ওই টেন্ডারটা বাতিল বলে গণ্য হবে। এটা আমি বলে দিয়েছি যে ইফ এনি টেন্ডারার সাবমিট মাল্টিপল ম্যানুফ্যাকচারার্স অথরাইজেশন উইথ দেয়ার টেন্ডার, দ্যাট টেন্ডার উইল বি রিজেক্টেড। এটা একদম ক্লিয়ার করে বলে দিয়েছি। That requires report on the financial standing such as profit and loss statements and audited balance sheet shall be the past 3 years. অর্থাৎ আমি অনেক টাকার পণ্য ক্রয় করব, সেই জন্য তার ফিনান্সিয়াল কন্ডিশন অবশ্যই আমাকে জানতে হবে, কারণ আমি টেন্ডার দেওয়ার পরে, টেন্ডারে অংশগ্রহণ করার পরে সে যদি মাল দেওয়ার মতো তার আর্থিক সামর্থ্য না থাকে তাহলে আমার কাজের হ্যাম্বার হবে, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন
বিলম্বিত হয়ে যাবে, উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়বে। এই জন্য আমি তার ফিনান্সিয়াল কন্ডিশনটা জেনে নেব। টেন্ডার ভ্যালিডিটি পিরিয়ডটা এখানে লিখে দিতে হবে। টেন্ডার ভ্যালিডিটি পিরিয়ড, তারপরে সিকিউরিটি কত টাকা নিব টেন্ডার সিকিউরিটি, সেই সিকিউরিটি অ্যামাউন্টটা এখানে লিখে দিতে হবে। সিকিউরিটি অ্যামাউন্টটা আপ টু হলো 3% পিপিআর 2025 অনুযায়ী। তো এই হলো আমার টেন্ডার প্রিপারেশন। 4 নম্বর আছে ই টেন্ডার ওপেনিং এন্ড ইভালুয়েশন। ই টেন্ডার ওপেনিং এন্ড ইভালুয়েশনে আমার কিছু ডাটা দিতে হবে। এখানে দেখা আছে অ্যাডজাস্টমেন্ট অফ for deviation in delivery and completion schedule, the cost of major replacement components, mandatory spare parts and service, এই বিষয়গুলো এখানে আমাকে দিতে হবে। যদি প্রযোজ্য হয় প্রযোজ্য দিবেন, আর না হলে নট অ্যাপ্লিকেবল দিতে হবে। তারপরে হলো কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড, 5 নম্বরে টিডিএস এর লাস্টের কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড। কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডে আমরা ম্যাক্সিমাম পার্সেন্টেজ বাই হুইচ কোয়ান্টিটিস পার আইটেম মে বি ইনক্রিজ অথবা ডিক্রিজ, এই জিনিসটা আমরা এখানে বলে দিতে পারি। পিপিআর এ আছে ম্যাক্সিমাম 20% ইনক্রিজ অথবা ম্যাক্সিমাম 20% ডিক্রিজ হতে পারে। আমরা ম্যাক্সিমাম লিমিটটাকে এখানে রেখে দিলাম, যদি আমাদের প্রয়োজন হয় সেটা পিই উইল ডিসাইড পণ্য বাড়াবে না কমাবে। তারপরে অ্যামাউন্ট অফ পারফরমেন্স সিকিউরিটি শ্যাল বি 10% অফ দ্য কন্ট্রাক্ট প্রাইস। আমরা নোয়া ইস্যু করার পরে 10% পারফরমেন্স সিকিউরিটি জমা দেওয়ার পর, নির্দিষ্ট সময়ের মধ্যে 10% পারফরমেন্স সিকিউরিটি জমা দেওয়ার পর তার সাথে টেন্ডারের সাথে চুক্তি করতে হবে। আমরা কত পার্সেন্ট পারফরমেন্স সিকিউরিটি নিব এটা এখানে লিখে দিতে হবে। পিপিআরই বলা আছে 10%, এই জন্য এটা আমরা 10%ই দিব। তারপরে সিকিউরিটি ডিপোজিট, সেটা হলো রিটেনশন মানি হিসেবে বিল থেকে আমরা কেটে রাখবো 10%। গুডস এর ক্ষেত্রে 10% রিটেনশন মানি কেটে রাখতে হবে। পিপিআর 2025-এ বলা আছে এই 10% রিটেনশন মানি জমা থাকবে ওয়ারেন্টি পিরিয়ড পর্যন্ত। মনে রাখতে হবে 10% রিটেনশন মানি ওয়ারেন্টি পিরিয়ড পর্যন্ত জমা থাকবে, এবং তার ফাইনাল বিল দেওয়ার 7 দিনের মধ্যে পারফরমেন্স গ্যারান্টি আমাদের ফেরত দিতে হবে। পারফরমেন্স গ্যারান্টি ফাইনাল বিল দেওয়ার 7 দিনের মধ্যে ফেরত দেবো, কিন্তু রিটেনশন মানি 10% এটা আপ টু ওয়ারেন্টি পিরিয়ড আমাদের সংরক্ষণে রাখতে হবে। এটার অর্থ হলো সংরক্ষণযোগ্য অর্থ রিটেনশন মানি। The procuring entity shall deduct from the payment certificate a retention amount at the percentage of 10%, এটা বলেছি। তারপরে the contractual security against the contract shall not go beyond 10%। আমরা আগেই বলেছি contractual security যেটা হলো পারফরমেন্স সিকিউরিটি। Successful tenderer shall sign the contract with the procuring entity within 21 days of issuance of the notification of award। এটা 21 days হবে না, 14 days হবে না, এটা আপনার আর্থিক থ্রেশহোল্ডের উপরে নির্ভর করে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাডজুকেটর, আপনি কাকে অ্যাডজুকেটর নিয়োগ করবেন সেটা এখানে বলে দিতে হবে। কিন্তু আমরা এই ক্ষেত্রে অ্যাডজুকেটরের বিষয়টা টেন্ডারের সাথে নেগোসিয়েশন করে আমরা যদি প্রয়োজন হয় তাহলে সেটা নিয়োগ দিব, সেভাবে বলে দিয়েছি। এখানে কাউকে আমরা প্রেসক্রাইব করি নাই। এইগুলো টিডিএস অর্থাৎ টেন্ডার ডাটা শিট কাস্টমাইজ করার পর আমাদের কাস্টমাইজ করতে হবে পিসিসি। যে পিসিসিতে যখন আমরা কাজ করব তখনই দেখেন এখানে যেগুলি তারকা চিহ্নিত যে পার্টগুলি আছে সেগুলি ম্যান্ডেটরি অবশ্যই আমাদের ফিল আপ করতে হবে। এটা কোনোটা ফিল আপ না করলে টেন্ডারটা সাবমিশন নিবে না। প্রথমে আছে সাইট লোকেশন, সাইট ডিটেইল ইনফরমেশন, এই জায়গাটা আমাদেরকে দিতে হবে। তারপরে আছে ডকুমেন্ট ফর্মিং এন্ড কন্ট্রাক্ট এন্ড প্রায়োরিটি অফ document, the other document forming part of the contract according to attached contract agreement and or as required during contracting। তারপরে scope of supply,
স্কোপ অফ সাপ্লাই, অর্থাৎ আমি যে গুডস এর জন্য এই টেন্ডারটা প্রিপারেশন করছি, স্মার্ট প্রিপেড মিটার। স্মার্ট প্রিপেড মিটার একটা হাইলি টেকনিক্যাল আইটেম। সেটাকে সেটার স্পেসিফিকেশনটা তৈরি করে, স্পেসিফিকেশন, স্কোপ অফ সাপ্লাই, এই সকল কিছু তৈরি করেছে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি। সেটা আমরা এখানে জাস্ট দিয়ে দিয়েছি। কমিটি যেভাবে আমাদেরকে স্পেসিফিকেশন তৈরি করেছে সেভাবেই। তারপর কান্ট্রি আর নট এলিজিবল। কান্ট্রি আর নট এলিজিবল, যেহেতু টেন্ডারটা আমি লোকাল টেন্ডার করেছি, তাহলে এই জন্য বলে দিয়েছি অল কান্ট্রিজ এক্সেপ্ট বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া আর কোনো কান্ট্রি আর প্রতিষ্ঠানে এই টেন্ডারের জন্য এলিজিবল নয়। এখানে বলা আছে কান্ট্রি অফ অরিজিন আর নট এলিজিবল, অর্থাৎ কোন দেশের প্রোডাক্ট এলিজিবল নয়। আগের বার বলেছি এই টেন্ডারের জন্য কোন দেশ, কোন কোন দেশ এলিজিবল নয়, আর এখানে কোন দেশের পণ্য এলিজিবল নয়। আমরা এখানে বলে দিয়েছি ইসরায়েল, অর্থাৎ ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নাই, এই জন্য ইসরায়েলের পণ্য আমাদের জন্য এলিজিবল নয়। তারপরে প্যাকিং অ্যান্ড ডকুমেন্টস, অর্থাৎ প্যাকেজিং, প্যাকেজেস, প্যাকিং, মার্কিং অ্যান্ড ডকুমেন্টেশন। এটা আমার টেকনিক্যাল স্পেসিফিকেশনের ডিটেল বলা আছে, এই জন্য আমরা এটা রেফারেন্স দিয়ে দিয়েছি যে টেকনিক্যাল স্পেসিফিকেশনে যেভাবে আছে সেভাবেই। তারপর ডেলিভারি অ্যান্ড ডকুমেন্টস, অর্থাৎ ডেলিভারির সময় কি কি ডকুমেন্টস দিবে সেগুলো আমরা এখানে বিস্তারিত ভাবে লিখে দিয়েছি। কি কি ডকুমেন্টস দিবেন। 3 কপিস সাপ্লাই ইনভয়েস, এটা আমরা বলে দিয়েছি। এখানে কি কি ইনভয়েসের মধ্যে কি কি থাকবে, শোয়িং গুডস ডেসক্রিপশন, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল অ্যামাউন্ট ইত্যাদি থাকবে। 3 copies of the packing list identifying the contents of each package. তারপরে 3 copies of manufacturers suppliers warranty certificate যদি থাকে। 3 copies of inspection certificate issued by the nominated inspection agency of the purchaser, অর্থাৎ পিইর যে নমিনেটেড ইন্সপেকশন এজেন্সি আছে সেই ইন্সপেকশন এজেন্সির ইন্সপেকশন রিপোর্ট দিতে হবে, ফ্যাক্টরি টেস্ট এবং ইত্যাদি ইত্যাদি যা আছে এগুলি দিতে হবে। তারপরে বলে দিয়েছি ফর ওভারসিজ মেটেরিয়ালস, যদি ওভারসিজ মেটেরিয়ালস হয় তাহলে লেটার অফ ক্রেডিট বাই এলসি, বিল অফ ল্যান্ডিং, প্যাকিং লিস্ট, বিল অফ এন্ট্রি মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ সাপ্লায়ার্স ইনভয়েস। তারপর 3 copies of certificate of origin, receiving report, issuance, insurance certificate as per GCC clause 28.1। অর্থাৎ এই ডকুমেন্টগুলি আমাদেরকে দিতে হবে যখন ওই মালামাল সরবরাহকালী। তারপর গুরুত্বপূর্ণ আরো একটি পয়েন্ট, টার্মস অফ পেমেন্ট। টার্মস অফ পেমেন্টটা কিভাবে হবে, আমরা কত পার্সেন্ট পেমেন্ট দিব এবং কত দিনের মধ্যে দিব সেটা আমরা এখানে বলে দিয়েছি। তারপর যে পেমেন্ট ডিলে পিরিয়ড, অর্থাৎ আমরা কতদিন পর্যন্ত পেমেন্টটা ডিলে করতে পারবো সেই পিরিয়ডটা এখানে উল্লেখ করে দিতে হবে। ইন্সপেকশন, এক্সামিনেশন এন্ড টেস্ট, অর্থাৎ এই যে প্রোডাক্ট বা যে গুডস আমরা প্রকিউর করব সেই গুডসের ইন্সপেকশন, এক্সামিনেশন এবং টেস্ট কিভাবে হবে তার একটা ডিটেল এখানে আমাদেরকে বলে দিতে হবে। দেন আমরা একদম ডিটেল বলে দিয়েছি যে কিভাবে কি ইন্সপেকশন হবে। যেহেতু আমাদের এই প্রোডাক্টটা একটা হাইলি টেকনিক্যাল প্রোডাক্ট, এই জন্য আমরা ডিটেল ভাবে বলে দিয়েছি। ওয়ারেন্টি পিরিয়ড, ওয়ারেন্টি পিরিয়ডটা এখানে একদম স্পেসিফাইড বলে দিতে হবে যে কত মাসের জন্য ওয়ারেন্টি হবে। তারপরে যে এটা লিকুইডেটেড ড্যামেজ। আচ্ছা, এখানে আরো একটা বিষয় আছে যে যদি কখনো ডিফেক্টস পাওয়া যায় তাহলে সেটা কতদিনের মধ্যে রিকভারি করবে সেটাও এখানে বলে দিতে হবে। ওয়ারেন্টি এবং ওয়ারেন্টি ড্যামেজ ডিফেক্ট কারেকশন এটা আপনারা আপনাদের মতো করে দিবেন। যদি টেকনিক্যাল স্পেসিফিকেশনে যেভাবে বলা থাকে সেভাবে বলবেন, অথবা প্রাতিষ্ঠানিক রুলস অনুযায়ী পণ্যের ধরন অনুযায়ী দিতে হবে। লিকুইডেটেড ড্যামেজ, এটা পিপিআর 2025 এ বলা আছে 0.03% থেকে 0.05% পর্যন্ত, বাট ম্যাক্সিমাম লিমিট হলো 10%। এটা আমরা এখানে বলে দিয়েছি।
পয়েন্ট কত পার্সেন্ট আপনার লিকুইড ড্যামেজ হবে। টার্মিনেশন ফর ডিফল্ট যদি কোনো কারণে টার্মিনেশন করতে হয়, তাহলে ওই কত পার্সেন্ট জরিমানা দিবে, এইরকম একটা বলা আছে যে পার্সেন্টেজ টু অ্যাপ্লাই টু দ্য কন্ট্রাক্ট ভ্যালু অফ দ্য সাপ্লাই নট কমপ্লিটেড representing the PE's additional cost for completing the incomplete supply is 20%, 25%, অর্থাৎ এটা 15% থেকে 25% পর্যন্ত পিপিআর এ বলা আছে। আমরা এখানে ম্যাক্সিমাম লিমিটটা দিয়ে দিয়েছি। সেটেলমেন্ট অফ ডিসপুট, এটা অ্যাডজুডিকেটর কাকে নিয়োগ দেবে, অ্যাডজুডিকেটর ফি কত হবে, এবং এটা অ্যাডজুডিকেটর অ্যাপয়েন্টিং অথরিটি কি হবে, এই জিনিসটা এখানে আমাদের কাস্টমাইজ করে দিতে হবে। তারপরে অরবিট্রেশন কোথায় হবে সেই লোকেশনটা এখানে উল্লেখ করে দিতে হবে। এই ছিল পিসিসি। তো টিডিএস এবং পিসিসি এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। টেন্ডারের মূল কথাবার্তাগুলি এই টিডিএস এবং পিসিসি থাকে। টিডিএস এবং পিসিসি এই দুটা আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। দেন ই টেন্ডার সাবমিশন লেটার, এটা আমরা শুধু এই ফর্মটা এখানে সেভ করে দিব। দেখেন এই ফর্মটা শুধুমাত্র এখানে সেভ করে দিলেই হবে। আমরা শুধুমাত্র এটা এখানে সেভ করে দেব। তারপরে আছে PG3-2 পার্ট 1 টেন্ডারার ইনফরমেশন। এই টেন্ডারার ইনফরমেশন ফর্মে এখানে যে ফর্মগুলি আছে সেই ফর্মগুলি সবগুলি ফর্ম আমরা এখানে শুধু সেভ করে দেব। আমি একদম লাস্টেরটা আপনাদেরকে দেখাচ্ছি। উপরে এগুলি সবগুলি আপনারা শুধুমাত্র এই ফর্মগুলি এখানে সেভ করে দিবেন, আর কিছু করতে হবে না, শুধু সেভ করে দিলেই হবে। তারপরে আছে পার্ট 2 টেন্ডার ইনফরমেশন ফর্ম পার্ট 2, এইখানেও যা আছে সবগুলো শুধুমাত্র সেভ করে দিতে হবে। আপনারা দেখেন এই যে ফর্মগুলি আছে এই ফর্মগুলি সবগুলি শুধুমাত্র সেভ করে দিতে হবে। এটা টেন্ডারারের পার্ট। টেন্ডারার সে যখন টেন্ডার সাবমিট করবে তখন এই পার্টগুলি তারা ফিল আপ করে দিবে, আমরা শুধুমাত্র এই ফর্মগুলো সেভ করে দিব। সাবকন্ট্রাক্টর ইনফরমেশন, এটাও ঠিক একইভাবে। এই ফর্মগুলো আমরা এখানে শুধুমাত্র সেভ করে দিব। টেকনিক্যাল স্পেসিফিকেশন অ্যান্ড কমপ্লায়েন্স অফ গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে টেকনিক্যাল যে স্পেসিফিকেশনটা আছে সেই স্পেসিফিকেশনটা আমাদেরকে এখানে দিতে হবে। এই টেকনিক্যাল স্পেসিফিকেশনটা আমাদের এখানে দিতে হবে। এখানে এখানে মূলত আমরা জিটিপিটা ও কাস্টমাইজ করে দিব। আমাদের টেকনিক্যাল স্পেসিফিকেশনের জিটিপি পার্টটা এখানে আমরা কাস্টমাইজ করে দেবো। এটা আপনারা চাইলে সিএসভি ফাইল করে এখানে আপলোড করেও দিতে পারেন। এই ছিল টেকনিক্যাল স্পেসিফিকেশনের পার্টটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তারপর প্রাইস শিডিউল ফর গুডস, প্রাইস শিডিউল ফর রিলেটেড সার্ভিস এবং ডিসকাউন্ট ফরম। প্রাইস শিডিউল ফর গুডস, আপনারা দেখেন এই কলামটা আমাদেরকে ফিল আপ করে দিতে হবে। এখানে দুইটা পার্ট আছে, একটা পির পার্ট আর একটা টেন্ডারারের পার্ট। এই দুইটা পার্টই আমাদের পির পার্টটা আমরা ফিল আপ করে দেবো এবং টেন্ডারারের পার্টটা টেন্ডারার নিজে ফিল আপ করবে। এখানে শুধুমাত্র আমি আইটেম আইটেম নাম্বার, তারপরে ডেসক্রিপশন অফ আইটেম, মেজারমেন্ট কি হবে এবং কোয়ান্টিটি কি হবে এটা আমরা দিলাম। পয়েন্ট অফ কমপ্লিশন, পয়েন্ট অফ ডেলিভারি পিরিয়ড, এইটা এই পর্যন্ত পি এর পার্ট পি ফিল আপ করবে, বাকিটুকু টেন্ডারারির পার্ট। এরপর আমরা এটা সেভ করে দেব।
ঠিক একইভাবে আমাদেরকে ডেলিভারি শিডিউল ফর রিলেটেড সার্ভিস সেই পার্টটাকেও আমাদের কাস্টমাইজ করতে হবে একইভাবে। দেন একই রকম এটা পি এর পার্টটুকু পি ফিল আপ করবে এবং টেন্ডারের পার্টটুকু টেন্ডার সাবমিট করার সময় ফিল আপ করবে। এই ফর্মটা আপনারা দেখলেই ধারণা পাবেন যে আমাদের কি করতে হবে। তারপর হলো ডিসকাউন্ট ফর্ম। এই ডিসকাউন্ট ফর্মটা আমরা শুধুমাত্র সেভ করে দিব। ডিসকাউন্ট ফর্মটা আমরা শুধুমাত্র সেভ করে দেব। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে গ্র্যান্ড সামারি তৈরি করতে হবে। দেন গ্র্যান্ড সামারিতে আমার কি কি আছে? প্রাইস শিডিউল ফর গুডস, প্রাইস শিডিউল ফর রিলেটেড সার্ভিস এবং ডিসকাউন্ট ফর্ম। এইখানে যদি প্রাইস শিডিউল অফ রিলেটেড সার্ভিস না থাকতো তাহলে আমরা এটাকে আনমার্ক করে দিতাম। এখানে তিনটা পার্টি এটার সাথে এই টেন্ডারের সাথে জড়িত। এটা প্রাইস শিডিউল ফর গুডস এবং গুডস এর সাথে রিলেটেড সার্ভিসও আছে এবং ডিসকাউন্ট ফর্ম তো মাস্ট এটা দিতে হবে। এটা আমরা সেভ করে দেব। সেভ করে দিলে আমার গ্র্যান্ড সামারি হয়ে গেল। এরপরে এই দেখেন ড্রয়িং আপলোড একটা পার্ট আছে। এখানে আমরা ডিটেল টেকনিক্যাল স্পেসিফিকেশন, টার্মস অফ পেমেন্ট থেকে শুরু করে আরো যত জিটিপি এবং অন্যান্য যতগুলি পার্টিকুলার আছে সবগুলো পার্টিকুলার ড্রয়িংস, সবগুলো পার্টিকুলার আমরা এখানে পিডিএফ করে আমরা আপলোড করে দিব। তো একটা কথা বলে রাখি, এখানে যদি অনেক বড় ডকুমেন্ট হয় তাহলে একসাথে আপলোড করা যাবে না, আলাদা আলাদা ফাইল করে আপলোড করতে হবে। আমরা একটা ফাইলে ম্যাক্সিমাম 2 MB একটা ফাইল আপলোড করা যায়। এরকম আমরা যতগুলি ফাইল প্রয়োজন হয় আমরা এখানে 10টা 20টা 30টা ফাইল হইলেও আপলোড করা যাবে। একটার পর একটা ফাইল আপলোড করে দিবেন। এই মোটামুটি টেন্ডার প্রিপারেশনের কাজ শেষ। এটুকু করলে গ্র্যান্ড সামারি তৈরি করার পরে নোটিশে গেলেই আপনার পাবলিকেশন, এখানে পাবলিশিং এর একটা ট্যাব চলে আসবে। সাবমিট, আমাকে এখানে আরেকটা ওয়ার্ক ফ্লো করা লাগবে। এই ওয়ার্ক ফ্লোটা অর্থাৎ এই টেন্ডারটা পাবলিশের জন্য ওয়ার্ক ফ্লো করতে হবে। এখানে অফিসিয়াল কস্ট এস্টিমেট, যে অনুমোদিত অফিসিয়াল কস্ট এস্টিমেট আছে সেই কস্ট এস্টিমেটটা এখানে আমাদেরকে আপলোড করতে হবে। আপলোড করার পরেই এখানে পাবলিশিং এর বাটন আসবে। পাবলিশিং এর বাটনে চাপ দিলে টেন্ডারটা পাবলিশ হয়ে যাবে। তারপর যে সময়ে আমরা লাইভে দেওয়ার জন্য পাবলিশিং ডেট এন্ড টাইম দিয়েছি ওই সময় মতো টেন্ডারটা লাইভে চলে আসবে। তো এই ছিল আজকের আলোচনা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি নিজেও সংশোধন হতে পারবো এবং যারা আমার এই টেন্ডার ভিডিওটা দেখে টেন্ডার প্রিপারেশন করবে তারাও তাদের ভুলগুলো সংশোধন করে নিতে পারবে। তো সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।